আসসালামু আলাইকুম। আজকের আসসালামু আলাইকুম। আজকের জিআইটি ফিজিওলজি কম্বাইন্ড ব্যাচের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার মইনুল হক, পেজ রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এন্ড এফসিপিএস পার্ট 1 মেডিসিন। আজকে আপনাদের সাথে আমার ক্লাসটা হচ্ছে জিআইটি ফিজিওলজি ফর কম্বাইন্ড টেস্ট। কম্বাইন্ড টেস্ট হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি এই দুইটা পরীক্ষাকে সামনে রেখে আপনাদের এই ব্যাচটাতে আমরা আসলে কিভাবে আপনাদের এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনের সাথে রেসিডেন্সি প্রিপারেশনের একটা কমপ্লিট প্রিপারেশন আপনি নিতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করা হয়। তো আজকের ক্লাসটা হচ্ছে আমার জিআইটি ফিজিওলজি। আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে জানবো আমাদের জিআইটি ফিজিওলজিতে এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সিতে কি ধরনের কি পরিমাণ প্রশ্ন আসতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিআইটি ফিজিওলজি, এখানে হচ্ছে আমাদের দেখেন এফসিপিএস পার্ট 1 মেডিসিন, এখানে দেখেন এক বা দুইটা প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফসিপিএস পার্ট 1 মেডিসিন। এফসিপিএস পার্ট 1 মেডিসিন পরীক্ষা আপনারা জানেন এটা হচ্ছে বোথ এমসিকিউ এবং এসবি এর পরীক্ষা। এখানে জিআইটি ফিজিওলজি আপনাদের কোনো সিলেবাস নাই, আপনাদের সিলেবাসটা হচ্ছে আসলে মেইনলি এফসিপিএস পার্ট 1 এর জন্য যেটা সিলেবাস সেটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। ওই গ্যাস্ট্রোএন্টারোলজিতে আপনাদের পরীক্ষায় সাধারণত 10টা প্রশ্ন আসে পরীক্ষায়, তার মধ্যে এফসিপিএস এ পার্ট 1 জিআইটি ফিজিওলজি থেকে আপনার 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে 1 থেকে 2টা প্রশ্ন। আর যেটা রেসিডেন্সিতে আপনার পরীক্ষার জিআইটি ফিজিওলজি থেকে আপনার অনেক বেশি প্রশ্ন আসবে, 3 থেকে 4টা প্রশ্ন। তার মানে কিন্তু কম না, হ্যাঁ? আর এফসিপিএস রেসিডেন্সিতে আপনার এই জিআইটি ফিজিওলজির সাথে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজি থেকেও কিছু প্রশ্ন আসে, সেখান থেকে হতে পারে আরো 2টা। তার মানে এখান থেকে মোট জিআইটি ফিজিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজিতে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে টোটাল 5টা রেসিডেন্সিতে। আর এফসিপিএস পার্ট 1 আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিতে। তবে জিআইটি ফিজিওলজি থেকে ফিজিওলজি অংশটুকু যেখান থেকে আসে সেখান থেকে আপনার 2টা প্রশ্ন আসতে পারে। কাজেই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে আমাদের আজকের টপিক আমরা চলে যাই। আমরা ক্লাসের পাশাপাশি আরো বেশ কিছু কথা বলবো আপনাদের, যেটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে মেইনলি ফিজিওলজি। ফিজিওলজিতে আমাদের জিআইটি ফিজিওলজিতে আমরা কি জিনিস পড়বো? আমরা আজকে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে জিআইটি হরমোন, ঠিক আছে? প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে জিআইটি হরমোন। সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ডাইজেস্টিভ জুস যেগুলো আছে আমাদের, ঠিক আছে? বিভিন্ন ডাইজেস্টিভ জুস। থার্ড যেটা পড়বো আমরা জিআইটি ফিজিওলজিতে আমরা থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে এনজাইম অফ বিভিন্ন ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ এনজাইমগুলোর নাম আমরা জানবো। ফোর্থ পড়বো আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশন। জিআইটির মেইন যে কাজটা, জিআইটি মেইন যে কাজটা ডাইজেশন এবং অ্যাবজর্পশন, সেটা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো। থার্ড হচ্ছে আমাদের ফিফথ হচ্ছে আমাদের মুভমেন্ট অফ জিআইটি, ঠিক আছে? মুভমেন্ট অফ জিআইটি আমরা এই জায়গাটাও পড়বো। এরপর আমরা কিছু লিভার হেপাটোবিলিয়ারি ফিজিওলজি কিছু পড়বো, যেহেতু জিআইটির সাথে হেপাটোলজি ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য আমরা কিছু লিভারের যে ফিজিওলজি সেখান থেকেও কিছু জিনিস পড়বো। এখন ইম্পর্টেন্সের দিক থেকে আমাদের ইনফিনিটি যেটা পরীক্ষা সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা পড়বো আমরা সেটা জিআইটি হরমোন হচ্ছে আপনার ইনফিনিটি স্টার। কেন? এখান থেকে একটা প্রশ্ন যদি আসে সেটা এখান থেকে আসবে অবশ্যই। যদি মনে করেন আমি 5টা প্রশ্ন দিব না, জিআইটি ফিজিওলজি থেকে একটা প্রশ্ন দিব, সেটা জিআইটি হরমোন থেকে। তার মানে জিআইটি হরমোনটা খুব ভালো করে আপনাকে পড়তে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জুসগুলো, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট। যদি দুটো প্রশ্ন করতে চাই সে একটা প্রশ্ন দিবে ডাইজেস্টিভ জুস থেকে। ফোর্থ হচ্ছে আমাদের থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন। মুভমেন্ট অফ দ্য জিআইটি এনজাইম, এগুলো আমরা জাস্ট একটু করবো, অত বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট হচ্ছে জিআইটি হরমোন, ডাইজেস্টিভ জুস এবং ডাইজেশন এবং অ্যাবজর্পশন, ঠিক আছে? তাহলে আমরা একটা করে শুরু করি। প্রথম টপিকটা হচ্ছে জিআইটি হরমোন, ঠিক আছে? আপনাদের যে লেকচার শিট আছে সেখানে জিআইটি হরমোন এই জায়গা থেকে শুরু, ঠিক আছে? সেটা হচ্ছে লোকাল হরমোন অফ জিআইটি। এর ডেফিনিশন দেওয়া আছে দেখেন, দিস আর বায়োলজিক্যাল অ্যাক্টিভ পলিপেপটাইড। তারা হচ্ছে কি বায়োলজিক্যাল অ্যাক্টিভ পলিপেপটাইড যেটা সিক্রেটেড বাই নার্ভ সেল এন্ড গ্ল্যান্ড সেল। তারা নার্ভ সেল থেকে আসতে পারে, কোনো গ্ল্যান্ড সেল থেকে আসতে পারে, ঠিক আছে? নার্ভ এন্ড গ্ল্যান্ড, ঠিক আছে? নার্ভ সেল থেকে আসতে পারে, কোনো গ্ল্যান্ডুলার সেল, কোনো গ্ল্যান্ড না নির্দিষ্ট, বাট গ্ল্যান্ডুলার সেল থেকে আসতে পারে। না একটা কথা লেখা আছে দেখেন, অ্যাক্টিং প্যারাক্রাইন পেশন। ওই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো থেকে যে হরমোনটা সিক্রেট হয় সেটা দূরবর্তী কোনো জায়গায় গিয়ে কাজ করে, ঠিক আছে? দূরের কোনো জায়গায় গিয়ে কাজ করে। বাট জিআইটি ফিজিওলজি যে জিআইটি যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো যে সেল থেকে রিলিজ হয় তার পার্শ্ববর্তী কোনো সেলে কাজ করে, সেজন্য তাদেরকে বলা হয় প্যারাক্রাইন পেশনে তারা কাজ করে, ঠিক আছে? তারা কোনো দূরবর্তী জায়গায় কাজ করে না, কিন্তু এই জিআইটির মধ্যে তারা কাজ করে। তারা জিআইটির বাইরে তেমন একটা কাজ করে না, তাদের কাজ হচ্ছে কোথায়? জিআইটির ভিতরেই। তাহলে এই হরমোনগুলোর এই ডিফিনিশন থেকে পরীক্ষা মাধ্যমে এমসিকিউ আসে, রেসিডেন্স শেষ করে। এটা বায়োলজিক্যাল অ্যাক্টিভ পলিপেপটাইড নার্ভ সেল এবং গ্ল্যান্ড সেল থেকে আসে এবং প্যারাক্রাইন পেশনে কাজ করে। পরীক্ষা আপনি দিবেন এন্ডোক্রাইন পেশনে, এক্সোক্রাইন পেশনে এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তার একটা কথা দেখেন, বাট দে অলসো এন্টার ইনটু দ্য সার্কুলেশন, ঠিক আছে? তবে তারা সার্কুলেশনও যেতে পারে, তবে তাদের কাজটা হবে মেইনলি জিআইটির মধ্যেই। এরপর আসেন, এখানে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে আমাদের লেকচারে, গ্যাস্ট্রিন ফ্যামিলি, সিক্রেটিন ফ্যামিলি আর হচ্ছে আদার টাইপ। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্সটা ইনফিনিটি স্টার, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এখানে একটা লেখা আছে দেখেন জিআইটি হরমোনগুলো, এছাড়া আরো অনেক হরমোন আছে জিআইটি, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে হরমোনগুলো এবিসনে যে বক্সটা আছে 772 নাম্বার পেজে, সেগুলো হচ্ছে এগুলো। যে প্রথম যে হরমোনটা দেখেন সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। এই হরমোনগুলো থেকে কি পড়তে হবে? হরমোনগুলো থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সোর্স, কোন সেল থেকে রিলিজ হয়, ঠিক আছে? সোর্সটা হচ্ছে কোন সেল। যেমন আমরা প্রথম হরমোন শুরু করি হচ্ছে গ্যাস্ট্রিন। আপনারা যখন পড়বেন তখন গ্যাস্ট্রিন এবং সোমাটোস্টেটিন এই দুটো হরমোন একসাথে পড়বেন, সোলিসিটোকাইন এবং সিক্রেটিন এই দুটো হরমোন একসাথে পড়বেন, ঠিক আছে? তাহলে হরমোনগুলো যেটা পড়তে হবে হচ্ছে আমরা প্রথমে যে বললাম গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হচ্ছে সোর্স। প্রত্যেকটা হরমোনের সোর্স, স্টিমুলাস, ইনহিবিটর ফ্যাক্টর এবং অ্যাকশন, বিশেষ করে অ্যাকশনটা খুব বেশি, মানে ফাংশনটা খুব বেশি জরুরি। যেমন আমাদের প্রথম হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন সোর্স হচ্ছে সেল, জি সেল। এই সেলটার নাম, এই সেলগুলোর নাম অনেক পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়, বিশেষ করে রেসিডেন্সিতে, ঠিক আছে? এই সেলটা হচ্ছে জি সেল, এটা থাকে এন্ট্রাম অফ দ্য স্টমাক। এই পাশে লেখা আছে এন্ট্রাম অফ দ্য স্টমাক। তাহলে গ্যাস্ট্রিনের সোর্স হচ্ছে আমাদের জি সেল এবং সেটা হচ্ছে এন্ট্রাম অফ দ্য স্টমাক থেকে। আমরা স্টিমুলাস একটু পরে পড়বো, আমরা আগে কাজটা পড়ে ফেলি। কাজটা পড়ে ফেললে আপনার স্টিমুলাস এবং ইনহিবিটর ফ্যাক্টরগুলো মনে রাখা সহজ হয়। গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে, ফাংশন হচ্ছে, এখানে লেখা আছে দেখেন, স্টিমুলেটস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, স্টিমুলেটস গ্রোথ অফ দ্য জিআইটি মিউকোসা। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যেটা করে আমাদের গ্যাস্ট্রিক জুসের যে মেইন কম্পোনেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা সিক্রেশনে কাজ হেল্প করে গ্যাস্ট্রিন। সেটা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যখন একটু পরে পড়বো তখন গ্যাস্ট্রিকের কাজ আরো ভালো করে পড়বো। তাহলে এটা কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক সিক্রেশন করা, জিআইটির যে মিউকোসা আছে সেটা গ্রোথ মেইনটেইন করা, মানে গ্রোথ স্টিমুলেট করা। তাহলে এক কথায় দেখেন দুইটা স্টিমুলেটরি কাজ, দুইটা স্টিমুলেট। তাহলে গ্যাস্ট্রিনের কাজ এক কথায় মনে রাখার উপায় হচ্ছে ইট ইজ স্টিমুলেটরি হরমোন। এখানে বেশিরভাগ কাজই, তার সব কাজই স্টিমুলেটরি, ঠিক আছে? তার সবগুলো কাজই স্টিমুলেটরি, ঠিক আছে? এরপরে
জিনিস সে ইনহিবিট করে সেটা মনে রাখেন যে গ্যাস্ট্রিন সব স্টিমুলেটরি কাজ করে এক্সেপ্ট মনে রাখবেন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। ব্লাড গ্লুকোজ লেভেল কি কমায়? কেন কমায়? কারণ স্টিমুলেটরি কাজ করতে গিয়ে সে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। ইনসুলিন সিক্রেশন বাড়ালে ব্লাড গ্লুকোজ লেভেল কমে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে গ্যাস্ট্রিনের সোর্স হচ্ছে আমাদের জি সেল, যেটা এন্ট্রামে, আর এটা কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেশন করা এবং জিআইটি মিউকোসা স্টিমুলেট করা। তাহলে কাজে গ্যাস্ট্রিন সিক্রেটিং যদি কোনো টিউমার হয় তাহলে জিআইটি মিউকোসা যে গ্রোথটা সেটা ইনক্রিজ করবে এবং কি হবে আমাদের গ্যাস্ট্রোমা ক্যান্সার ডেভেলপ করতে পারে। সেজন্য গ্যাস্ট্রিনোমা যদি কোনো পেশেন্ট ডেভেলপ করে তাহলে স্টোমাক ক্যান্সারের সম্ভাবনা থাকে এবং গ্যাস্ট্রিন সবকিছু ইনক্রিজ করে এক্সেপ্ট ব্লাড গ্লুকোজ। এবার আসেন স্টিমুলাস এবং ইনহিবিটরি ফ্যাক্টরগুলোর জন্য দেখেন আমাদের এই যে স্টিমুলাস এবং ইনহিবিটরি গ্যাস্ট্রিন সেটা এখান থেকে পড়বেন। এটা আছে আপনাদের লেকচার শেয়ার করার পেজে। ঠিক আছে? এখানে দেখেন স্টিমুলাস দ্যাট ইনক্রিজ গ্যাস্ট্রিন সিক্রেশন, স্টিমুলাস দ্যাট ইনহিবিট গ্যাস্ট্রিন সিক্রেশন আলাদা করে দেওয়া আছে। আমরা যেকোনো একটা করলেই হবে। আমি যেটা করতাম স্টিমুলাসটা মনে রাখতাম। এটা জ্ঞানের বক্স আমি যেবার রেসিডেন্সি পরীক্ষা দিয়েছি সেবার এখান থেকে পরীক্ষা আসছিল। ঠিক আছে? মনে রাখার স্টিমুলাসটা মনে রাখার একটা নিয়ম আছে। ক্যাফ দিয়ে মনে রাখতে সি হচ্ছে ক্যালসিয়াম, এতে অ্যামাইনো অ্যাসিড, পিতে পেপটাইড, ইপিনেফ্রিন। ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড এবং অ্যাসিটাইলকোলিন এবং অ্যাসিটাইলকোলিনটা হচ্ছে কি বেগাল ডিসচার্জ। ঠিক আছে? তো এই ক্যাপ দিয়ে আপনারা যে স্টিমুলেটরি ফ্যাক্টর অফ গ্যাস্ট্রিন সিক্রেশন এটা মনে রাখতে পারেন। আর এই ইনহিবিটর গুলো এটা মনে রাখলে ইনহিবিটর গুলো মনে রাখলেও চলে এবং সেটা রেসিডেন্সিতে খুবই হেল্পফুল। আপনারা স্টিমুলেটরি এবং ইনহিবিটরি যেখানে দেখবেন যেটা একটা মনে রাখার চেষ্টা করবেন। কারণ রেসিডেন্সি পরীক্ষা আপনার সময় খুবই কম থাকে, আপনাকে সময় মেইনটেইন করে পরীক্ষা দিতে হবে। সেজন্য আপনাকে ট্রিকি পয়েন্টগুলো বের করতে হবে। যেকোনো একটা মুখস্থ করেন তাহলে আপনার পরীক্ষার সময় আপনার কনফিউশন হবে না যে এটা স্টিমুলেটরি নাকি ইনহিবিটরি, এরকম কনফিউশনটা হবে না। ঠিক আছে? তাহলে আমরা গ্যাস্ট্রিন করলাম, গ্যাস্ট্রিনের সোর্স এবং গ্যাস্ট্রিনের যে ফাংশন এবং গ্যাস্ট্রিন স্টিমুলাস সেটা জানলাম। ঠিক আছে? এবার আসেন আমরা বললাম গ্যাস্ট্রিন যখন পড়বেন তখন সাথে সাথে গ্যাস্ট্রিনের সাথে সাথে সোমাটোস্ট্যাটিনও পড়ে ফেলবেন। কারণ সোমাটোস্ট্যাটিন এবং গ্যাস্ট্রিন ফাংশনে অনেক জায়গায় আপনাকে মনে রাখতে হেল্প করবে সোমাটোস্ট্যাটিন পড়ার সময়। তাহলে আমাদের পরের হরমোনটা কি? সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন এটা আসে হচ্ছে ডি সেল। সোর্স হচ্ছে কি? ডি সেল। সেলের নামটা এমসিকিউ দিয়ে দিতে পারে, অনেক সময় এসবিও দিয়ে দেয়। তাহলে এটার কাজ করি আমরা আগে ফাংশন। আমি একটু বললাম গ্যাস্ট্রিন হচ্ছে সব স্টিমুলেটরি, সোমাটোস্ট্যাটিন হচ্ছে সব ইনহিবিটরি। এতটুকু মনে রাখলে আপনার পরীক্ষা এর জন্য প্রিপারেশন শেষ। ঠিক আছে? ইনহিবিটরি কিভাবে দেখেন আপনার এই বক্সের পাশে দেখেন সবগুলোই কমাচ্ছে। ডি ইনহিবিট গ্যাস্ট্রিন, ইনহিবিট অ্যাসিড, ইনহিবিট ইনসুলিন, ইনহিবিট অ্যাবজর্পশন, ডিক্রিজ প্যানক্রিয়াটিক সিক্রেশন, মানে সবই কমায়। তো এটা কি একটা ইনহিবিটরি হরমোন। সোমাটোস্ট্যাটিন একটা ইনহিবিটরি হরমোন। কারণ এখানে তার সবগুলো জিনিসই তার অ্যাকশনই হচ্ছে ইনহিবিটরি। হ্যাঁ, এটা স্টিমুলাস হচ্ছে ফ্যাট ইনজেকশন করলে তার সবগুলো জিনিসই কমে। অ্যাসিড সিক্রেশন কমে, এই গ্যাস্ট্রিন সিক্রেশন কমে, ইনসুলিন সিক্রেশন কমে। সেজন্য যখন প্যাটি ফুড খাবেন, যখন আপনি কোনো দাওয়াতে যান তখন প্যাটি ফুড খান, তখন আমরা দেখবেন একটু ডিসপেপসিয়া বা এরকম হয়। সেটা হচ্ছে কারণ তার সোমাটোস্ট্যাটিন রিলিজ হয় এবং সোমাটোস্ট্যাটিন কাজ হচ্ছে সবগুলোই কমাবে। জিটি মোটালিটি কমাবে, অ্যাসিড সিক্রেশন কমাবে, হ্যাঁ, আবার ডাইজেশন কমাবে, অ্যাবজর্পশন কমাবে, সবই কমাবে। সেজন্য আপনার এই সমস্যাটা হয়। ঠিক আছে? কাজে আমরা এখন গ্যাস্ট্রিন যখন করবো আমরা সাথে সাথে সোমাটোস্ট্যাটিনও পড়ে ফেলবো। তাহলে আমাদের পরীক্ষার জন্য আমাদের পড়াশোনাটা অনেকদূর আগে যাবে, আমাদের মনে রাখা সহজ হবে। এখন বললাম আমরা কোলেসিস্টোকাইনিন যখন করবো তখন সিক্রেটিন করবো। আমরা কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন করবো একসাথে। প্রথমে আমরা কোলেসিস্টোকাইনিন করি। সোর্সটা জিজল মনে রাখবেন আইসেল। ঠিক আছে? হ্যাঁ, এখন এটা স্টিমুলাস হচ্ছে প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন এবং ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড এবং এটা সিক্রেশনটা কমাই হচ্ছে ট্রিপসিন নামক যে হরমোনটা আছে সেটা। এবং সেটা কেন সেটা আমরা কাজ করলে বুঝতে পারবো যে কেন এরকম হচ্ছে। এবং দেখেন দেখা যাচ্ছে অনেকগুলো কাজ আমরা কাজগুলো একটু মনে রাখার চেষ্টা করি। একটা কাজ হচ্ছে দেখেন কোলেসিস্টোকাইনিন, এটার নামই হচ্ছে দেখেন কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টো মানে হচ্ছে কোলেসিস্টো এবং কাইনিন। কোলেসিস্টোকাইনিন মানে হচ্ছে কোলেসিস্টো মানে হচ্ছে গল ব্লাডার, আর কাইনিন মানে হচ্ছে মোশন। ঠিক আছে? কাইনিন মানে কি? মোশন। কাজে কোলেসিস্টোকাইনিন যে হরমোনটা তার একটা কাজ হচ্ছে গল ব্লাডারকে কন্ট্রাকশন করা। তাহলে আমরা একটা কাজ পড়ে ফেলতে পারলাম নাম থেকে কোলেসিস্টোকাইনিন এর কাজ হচ্ছে গল ব্লাডার কন্ট্রাকশন করা। এখন গল ব্লাডার যখন কন্ট্রাকশন করে আমরা জানি গল ব্লাডার যখন আপনার কন্ট্রাকশন করে গলব্লাডারের মধ্যে কি থাকে? বাইল থাকে। ওই বাইল ডাক্ট হয়ে আমাদের ডিউডেনাম আসতে হয়। এই ডিউডেনাম আসার মাঝখানে যে বাধাটা সেটা স্ফিংক্টার বলি। এখন গলব্লাডার কন্ট্রাকশন করলেন, বাইলটাকে এদিকে ফোর্স করলেন কিন্তু স্ফিংক্টার বলি বন্ধ। তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সেজন্য আমাকে কি করতে হবে? স্ফিংক্টার বডি যেটা আছে সেটাকে রিল্যাক্সেশন করতে হবে এবং এই কাজটা করা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তাহলে আমরা ফাংশন মধ্যে দেখেন একটা গলব্লাডার কন্ট্রাকশন এবং স্ফিংক্টার বডি রিল্যাক্সেশন, এই দুটো কাজ আমরা এখান থেকে এই নাম থেকে জেনে গেলাম। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের আরেকটা কাজ যখন আমরা করবো তখন আমাদের অনেকগুলো জিনিস মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে। ঠিক আছে? প্যানক্রিয়াস যে এক্সোক্রাইন গ্ল্যান্ডটা, সেই এক্সোক্রাইন গ্ল্যান্ডের আমরা জানি প্রত্যেকটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের দুইটা পোরশন থাকে। একটা হচ্ছে অ্যাসাইনা, এটা হচ্ছে কি? অ্যাসাইনা, এটা হচ্ছে ডাক্ট সেল। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনার সেল আর এটা হচ্ছে ডাক্ট সেল। এটা হচ্ছে প্রত্যেকটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের একটা পিকচার। কোলেসিস্টোকাইনিন কি করে? এই এক্সোক্রাইন যে অ্যাসাইনার যে সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলাস করে কোলেসিস্টোকাইনিন। সেই স্টিমুলাস করে কি করে? এনজাইম সিক্রেশন করে। আর আমরা এরপরে যে হরমোনটা সেটা হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন কি করে? এই ডাক্ট সেলগুলোর উপর কাজ করে আপনার বাইকার্বনেট এবং ওয়াটার এইটা সিক্রেট করে। তাহলে কোলেসিস্টোকাইনিন কি করে? এনজাইম রিলিজ প্যানক্রিয়াটিক সিক্রেশন সেটা করে এবং সেটা দেখেন প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন, স্টিমুলেট প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন। তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ হচ্ছে এনজাইম সিক্রেট করা। এই যে এনজাইম সিক্রেশন। এরপর হচ্ছে আমাদের আরেকটা কাজ দেখেন, আমরা আরেকটা কাজ করার আগে আমরা কিছু জিনিস পড়ে ফেলি। ঠিক আছে? কিছু জিনিস বলতে আমরা আপনাদের যে শীটের মধ্যে যে জায়গাটা লেখা আছে যে হরমোনের যে বক্সটা নিচে কিছু জায়গা আছে, হ্যাঁ, সেই জায়গার মধ্যে কিছু জিনিস লিখে ফেলুন। আমরা তিনটা ফাংশন পড়ে ফেললাম, বাকি ফাংশনগুলো আমাদের এখানে পাওয়া যাবে। সেটা হচ্ছে এই বক্সের মধ্যে যে সকল হরমোনগুলো আছে, অনেকগুলো হরমোন, এগুলোর মধ্যে আমরা লিখেন যে গ্যাস্ট্রিন এবং গ্রিলিন এই দুইটা হরমোন ছাড়া, গ্যাস্ট্রিন এবং গ্রিলিন এই দুইটা হরমোন ছাড়া বাকি যে হরমোনগুলো আছে সবগুলোই মোটালিটিক, আমাদের জিআইটি যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, এই দুইটা হরমোন ছাড়া বাকি সবগুলোই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমাবে। তাহলে গ্যাস্ট্রিন এবং গ্রিলিন ছাড়া বাকি সবাই কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমায়। তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ কি? ডিক্রিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, কারণ এটাও গ্যাস্ট্রিন এবং গ্রিলিনের বাইরে। এরপর আমাদের আরেকটা জিনিস লেখেন গ্যাস্ট্রিন, গ্রিলিন, মোটালিন এই তিনটা হরমোন ছাড়া, গ্যাস্ট্রিন, গ্রিলিন, মোটালিন
এই তিনটা হরমোন ছাড়া বাকি সবাই জিএটি মর্টালিটি কমাবে। কি করবে? গ্যাস্ট্রিন গ্লিন মর্টালিটি ছাড়া বাকি সবাই জিএটি মর্টালিটি কমায়। তাহলে জিএটি মর্টালিটি কমায় এরকম হরমোনের কোনটা? কোলেসিস্টেরাইন কি? ডিক্রিজ জিএটি মর্টালিটি। কোলেসিস্টেরাইনের একটা ফাংশন কি? ডিক্রিজ জিএটি মর্টালিটি, ডিক্রিজ গ্যাস্ট্রিক এমপি এগুলো। ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখলাম, গ্যাস্ট্রিন গ্লিন ছাড়া বাকি সবাই এগুলো লিখেছি সময়। গ্যাস্ট্রিন গ্লিন মর্টালিটি ছাড়া বাকি সবাই জিএটি মর্টালিটি কমায়। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখেন যে নার্ভ এন্ডিং থেকে আসে দুইটা হরমোন। নার্ভ এন্ডিং থেকে আসে দুইটা হরমোন। এটা হচ্ছে আমাদের হচ্ছে বিআইপি, এটা হচ্ছে কোলেসিস্টোকাইন। কোলেসিস্টোকাইনের সোর্সের মধ্যে দেখেন আইডিয়া এন্ড ক্রনিক নার্ভ এন্ডিং আছে। তাহলে আমরা কোলেসিস্টোকাইনের ফাংশন করতে গিয়ে কোলেসিস্টোকাইনের ফাংশন মধ্যে হাইড্রোক্লোরিক সিক্রেশন কমাবে, জিএটি মর্টালিটি কমাবে, এগুলো সবই কি কোলেসিস্টোকাইনের ফাংশন। এবং আমরা এর আগে কয়েকটা ফাংশন বললাম যে গলব্লাডার কন্ট্রাকশন করবে, স্ফিংক্টার বডি রিল্যাক্সেশন করবে, এনজাইম সিক্রেশন করবে, সাথে দুটো ফাংশন হাইড্রোক্লোরিক সিক্রেশন কমাবে এবং গ্যাস্ট্রিক এমটিন এবং জিএটি মর্টালিটি সেটাও কমাবে। ঠিক আছে? এবার একটা জিনিস লেখেন কুদা বাড়ায়, মানে কিটা লাগাই এরকম হরমোন হচ্ছে এই বক্সের মধ্যে শুধুমাত্র গ্লিলিন। এটা হচ্ছে ইনক্রিজ অ্যাপেটাইট। গ্লিলিন কি কুদা বাড়ায়। এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে কোন কোন হরমোন কুদা বাড়ায়, তাহলে আপনি গ্লিলিন ছাড়া মানে গ্লিলিন ট্রু দিবেন, বাকি সবগুলো ফলস দিবেন। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে কোন কোন হরমোন কুদা কমায়, এরকম যদি আসে গ্লিলিন ফলস দিবেন, বাকি সবগুলো ট্রু দিবেন। তাহলে আপনার প্রশ্নের আনসার 85% সঠিক হবে। 100% না, কারণ অনেকগুলো এক্সেপশন আছে। আপনার 100% করার দরকার নেই, 85% করলেই হবে। এটা হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা হচ্ছে একটা টেকনিক পরীক্ষা। এখানে আপনি কত জানেন সেটা থেকে আপনি কত টেকনিক্যাল পরীক্ষা আনসার করতে পারবেন সেটা হচ্ছে কথা। তাহলে কোলেস্টেরল কি সেটাই যে এরা কুদা কমায়, মানে সেটাই ফিল করে। তো আমরা কোলেস্টেরল ফাংশন মোটামুটি সবগুলো করে ফেলছি। আপনার ডান পাশে যে অ্যাকশনের যে জায়গাটা আছে সেখানে যদি দেখেন, এবং দেখবেন রেগুলার স্প্যাঙ্কেটিং এনজাইম সিক্রেশন, গলব্লাডার কন্ট্রাকশন, স্ফিংক্টার বডি রিল্যাক্সেশন, সেটাই এসি সিক্রেশন এবং এমটি মোটামুটি সবগুলো আমাদের করা হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে হরমোনগুলো আছে এই বক্সের মধ্যে, এগুলোর মধ্যে দুটো জিনিস গ্রোথ, আমরা একটু পড়েছিলাম গ্যাস্ট্রিন হচ্ছে জিআই মিউকোসা, আর কোলেস্টেরল মনে রাখবেন প্যানক্রিয়াটিক গ্রোথ। প্যানক্রিয়াটিক গ্রোথে স্টিমুলেট করে। তাহলে এসবিএতে এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কোন হরমোনটা জিআই মিউকোসা গ্রোথ স্টিমুলেট করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। কোন হরমোনটা প্যানক্রিয়াটিক গ্রোথে হেল্প করে, সেটা হচ্ছে কোলেস্টেরল। তাহলে এটা এসবিএর জন্য মনে রাখবেন। এবার আমরা সিক্রেটিন খেলা করব। সোর্সটা যে করবেন, স্টিমুলেট করবেন, আমাদের মেইন মনে রাখার জন্য সেটা কি আমাদের অ্যাকশনগুলো খুব জরুরি। আমরা বললাম একটু এটা আমরা পাশে পড়ে ডার্ক সেলের উপর কাজ করে। ডার্ক সেলের উপর কাজ করে কি করে? বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন করে। তাহলে কি করে? বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন করে। লেখা আছে স্টিমুলেট প্যানক্রিয়াটিক ফ্লুইড এন্ড বাইকার্বনেট সিক্রেশন। ঠিক আছে? আমরা একটু আগে পড়ে আসলাম গ্যাস্ট্রিন এবং গ্লিলিন ছাড়া বাকি সবাই হাইড্রোক্লোরিক সিক্রেশন কমায়, সিক্রেটিন হাইড্রোক্লোরিক সিক্রেশন কমাবে। একটু আগে পড়ে আসলাম গ্যাস্ট্রিন, গ্লিলিন এবং মর্টালিন ছাড়া বাকি সবাই জিআইটি মর্টালিটি কমাবে। তাহলে সিক্রেটিন কি করবে? জিআইটি মর্টালিটি কমাবে। আমাদের সিক্রেটিন পড়া শেষ। ঠিক আছে? এখন দেখেন স্টিমুলাসের মধ্যে লেখা আছে ডিনোল অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। ডিনোমে যখন অ্যাসিড লোড যখন বাড়বে, যখন গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো মানে স্টোমাক পারবে, যখন ডিনোমে যাবে খাবারটা, তখন আপনার অনেক বেশি অ্যাসিড লোড থাকে। সেই অ্যাসিড লোডটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের বাইকার্বনেট দরকার হয়। সেজন্য সিক্রেটিন রিলিজ হয় এবং বাইকার্বনেট রিলিজ প্যানক্রিয়াটিক সিক্রেশন, যেটাকে একটা বলা হয় আপনার হাইড্রোলাইটিক টাইপ সিক্রেশন। এটা আমরা একটু পরে প্যানক্রিয়াটিক জুস পড়াশোনা করব। হাইড্রোলাইটিক টাইপ সিক্রেশন সেটা করা হচ্ছে আমাদের সিক্রেটিন, তখন হচ্ছে তার নিউট্রালাইজ হেল্প করে। স্টিমুলাস হচ্ছে কি ডিনোল অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন এই জায়গাটা ফাংশনগুলো অন্তত পড়া শেষ। এখান থেকে প্রশ্ন আসলে আমরা চালাতে পারবো। এরপর দেখেন আরেকটা হরমোন মর্টালিন। আমরা বলছিলাম গ্যাস্ট্রিন, সিক্রেটিন, মর্টালিন শুধুমাত্র জিআইটি মর্টালিটি বাড়াবে। তাই মর্টালিনের কাজ হচ্ছে জিআইটি মর্টালিটি ইনক্রিজ করা। এবং একটা জিনিস লেখা আছে দেখেন রেগুলার পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স, মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স সম্পর্কে আমরা একটু পরে মুভমেন্ট অফ দ্য জিআইটি যখন পড়বো তখন জানবো। আচ্ছা, এখান থেকে এটুকু মনে রাখেন যে মর্টালিন মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স যে জায়গাটা আছে সেখানে হেল্প করে। ঠিক আছে? এরপর দেখেন জিআইপি যে হরমোনটা আছে, এটার কাজ হচ্ছে, এটার নামই হচ্ছে দেখেন গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন ট্রপিক পলিপেপটাইড, এবং এটা কি করে? স্টিমুলেট ইনসুলিন সিক্রেশন করে। সেজন্য আমাদের এই জায়গাটাকে জিআইপি এবং জিএলপি এই দুটো হরমোনের অ্যানালগ ডায়াবেটিস চিকিৎসা ইউজ করা হয়, যে ইনসুলিন ট্রপিক বা ইনসুলিন লেভেল বাড়ায় এবং ডায়াবেটিস চিকিৎসা এই দুটো হরমোনের অ্যানালগগুলো ইউজ করা হয়। এরপর দেখেন বিআইপি, আমরা বলছিলাম নার্ভ এন্ডিং থেকে দুটো হরমোন আসে, একটা কোলেস্টেরল, একটা বিআইপি। বিআইপি কাজ হচ্ছে দেখেন এরা এটিপিক্যাল কাজগুলো ভেসোডাইলেটর, এরা মাসেল রিল্যাক্সেন্ট, জিআইটি মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, এবং আর কি করে? ভেসোডাইলেটর, মাসেল রিল্যাক্সেন্ট এবং ইলেক্ট্রোলাইট সিক্রেশন করে, ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট। পরীক্ষায় এসিপিসি যেটা আসে, বিআইপি যদি কোনো টিমার হয়, বিআইপি ও মা বিআইপি যদি কোনো পেশেন্টের হয়, তাহলে তার কি হবে? ভেসোডাইলেশন বেশি হবে, মাসেল রিল্যাক্সেন্ট বেশি হবে এবং ওয়াটার ইলেক্ট্রোলাইট সিক্রেশন হবে, এবং আলটিমেটলি পেশেন্টের ওয়াটারি ডায়রিয়া হবে। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে যে বিআইপি যদি কোনো পেশেন্ট নিয়ে আসে, তার কি হবে? ওয়াটারি ডায়রিয়া হবে এবং সাথে কি হয়? হাইপোক্যালেমিয়া, যেহেতু ইলেক্ট্রোলাইট সিক্রেশন বাড়ছে সেজন্য হাইপোক্যালেমিয়া নিয়ে আসতে পারে। এটা এসবিতে আসে পরীক্ষায়। বিআইপি শেষ আমাদের। তারপর হচ্ছে আমাদের দেখেন ছোট একটা নাম গ্লিলিন, পেপটাইড, অ্যামাইলিন। আমরা বলছিলাম কুদা বাড়ায় এরকম হরমোন হচ্ছে গ্লিলিন, এবং অ্যাসিড সিক্রেশন এবং জিআইটি মর্টালিটি এবং গ্যাস্ট্রিক এমটিন যেটা বাড়ায় সেটা বলছিলাম গ্লিলিন। ঠিক আছে? তাহলে আমাদের কয়েকটা কথার মধ্যে দিয়ে বক্স পুরোটাই পড়ে ফেলা সম্ভব, সেটা আমরা পড়ে ফেলছি অলরেডি। এবার দেখেন পেপটাইড, আমি বলছিলাম গ্লিলিন ছাড়া এই বক্সের মধ্যে সব হরমোন মোটামুটি কুদা কমায়। এর মধ্যে পেপটাইড একটা যে মডুলেট সেটাই, তারা কুদা কমায়, মানে সেটাই ইনক্রিজ করে। এবার অ্যামাইলিন যে হরমোনটা, সেটা কাজ ছোট করে মনে রাখবেন, গ্লাইসেমিক কন্ট্রোল করে, এত বেশি জানার দরকার নেই। তাহলে আমাদের এই বক্সটা পড়া শেষ মোটামুটি। তাহলে আমাদের এই বক্সে যদি পড়ে ফেলতে পারি, তাহলে আমাদের জিআইটি ফিজিওলজির 70% পড়া শেষ। আচ্ছা, এখানে এই বক্স থেকে কিন্তু আপনার প্রশ্ন 100% একটা প্রশ্ন অবশ্যই, একটা দুইটা তিনটা চারদিন মান মতো, তো একটা অবশ্যই দুইটা তিনটা দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের এই বক্সটা আপনারা বারবার রিভিশন দিবেন এবং প্রয়োজন হলে আপনার টেবিলের সামনে এই বক্সটা প্রিন্ট করে রেখে দিবেন, যাতে প্রতিদিন একবার করে দেখতে পারেন। আপনার জিআইটি ফিজিওলজি শুরু করবেন এই বক্স পড়া দিয়ে, শেষ করবেন এই বক্স পড়া দিয়ে। এখন দেখেন এগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো আমি জাস্ট লিংক করলাম আপনাদের, সেটার মধ্যে যে যেগুলো লেখা আছে এই হরমোনগুলো নিয়ে, এগুলো জ্ঞান দেখে নেওয়া, আপনারা জাস্ট একবার রিং করলেই হয়ে যাবে, অত বেশি লাগবে না। তবে বক্সটা অবশ্যই যেহেতু তোমরা মেডিসিন ফ্যাকাল্টি পরীক্ষা দিবেন, এই বক্সে অবশ্যই প্রশ্ন আসবে। দেখেন নিউরোট্রান্সমিটার দ্যাট হরমোন দ্যাট ইনক্রিজ ফিডিং, আমরা বলছিলাম গ্লিলিন ছাড়া বাকি সবগুলোই ফলস দিবেন, এবং গ্লিলিন ছাড়া বাকি সবগুলো কিন্তু আলটিমেটলি ফলস। এর এফএক্স সাপ্রেসিং বলছিলাম গ্লিলিন ছাড়া বাকি সবগুলোই ট্রু দিতে, তাহলে এখানে গ্লিলিন ছাড়া বাকি সবগুলো কিন্তু ট্রু আলটিমেটলি। ঠিক আছে? এখন আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট, আমরা বলছিলাম সেকেন্ড ইম্পর্টেন্ট পড়া হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুস। আমাদের ডাইজেস্টিভ জুস কি আছে আমরা সকলে জানি, একটা হচ্ছে আমাদের স্যালাইভা, দুই নম্বর হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস, তিন নম্বর হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস।
4 নম্বর হচ্ছে কি আছে আমাদের বাইল, 5 নম্বরে আছে কি সাক্কাস এন্ড টেরিকাস। ওকে, তাহলে প্রথম যেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কয়েকটা ইনফরমেশন জানলে স্যালাইভা আপনাদের পড়া হয়ে যাবে। স্যালাইভা আমাদের জানি আমরা স্যালাইভা, এটা দেখেন এই যে বক্সটা, এটা একটু এখান থেকে কি করবেন, এখানে সবগুলো জুসের মধ্যে দেখেন আপনাদের এখানে অনেকগুলো লেখা আছে ডেসিকেশন এবং পিএইচ। ডেসিকেশন সবগুলো মোটামুটি এভারেজ 1 থেকে 1.5 লিটার, এটা মনে রাখলে এর থেকে বেশি কারণে কোনো যদি পরীক্ষা 3 লিটার থাকে বা 2 লিটার থাকে ওটা ফলস দিবেন। সবগুলো মোটামুটি 1 থেকে 2 লিটার 1 থেকে 1.5 লিটারের মধ্যে এটা মনে রাখবেন আনুমানিক। আর পিএইচটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে দেখেন সবচেয়ে কম পিএইচ হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস, সবচেয়ে কম পিএইচ হচ্ছে গ্যাস্ট্রিক জুস 1 to 3.5, আর সবচেয়ে বেশি পিএইচ হচ্ছে আমাদের ব্রুনাস গ্ল্যান্ড সিক্রেশন যেটা আছে, ব্রুনাস গ্ল্যান্ড সিক্রেশন হচ্ছে সবচেয়ে বেশি, ব্রুনাস গ্ল্যান্ড সবচেয়ে বেশি পিএইচ হচ্ছে 8 to 8.9। তাহলে আমাদের কম পিএইচ জানতে হবে এবং সবচেয়ে বেশি পিএইচ জানতে হবে, যেটা এসবি আসতে পারে অথবা এমসিকিউ তো দিয়ে দিতে পারে, সেজন্য কম পিএইচ এবং বেশি পিএইচটা মনে রাখবেন। এখন আমাদের স্যালাইভা, ঠিক আছে, স্যালাইভাটা আমরা ডেফিনিশন পড়তে দরকার নেই, আমরা জানি স্যালাইভা 3 ধরনের গ্ল্যান্ড আছে, এটা হচ্ছে প্যারোটিক, সাবলিঙ্গুয়াল এবং সাবলিঙ্গুয়াল। প্যারোটিকের যে সিক্রেশন হচ্ছে সেরাস, আর সাবলিঙ্গুয়ালটা হচ্ছে মিক্সড, আর সাবলিঙ্গুয়াল যেটা হচ্ছে মিউকাস, সবচেয়ে বেশি হচ্ছে মিক্সড, সেটা হচ্ছে সবচেয়ে বেশি 70% এবং সেটা নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবার আসেন স্যালাইভা যেটা এক্সোক্রাইন সিক্রেশন, এই যে আমরা একটু আগে যেটা ফ্যাঙ্কেসের মতো করে আসলাম, যে এখানেও কিছু এসাইনা থাকবে, কিছু ডার্ক থাকবে। রেসিডেন্সি জায়গা থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে সাধারণত, তাহলে এটা এসাইনা থাকবে, একটা ডার্ক সেল থাকবে। এখানে দেখেন স্যালাইভার সবসময় রাখবেন, স্যালাইভা হচ্ছে হাইপোটনিক, স্যালাইভা কি হাইপোটনিক, স্যালাইভাটা কি হাইপোটনিক। এবার আসেন রেস্টিং কন্ডিশন এবং হাই ফ্লো কন্ডিশনে, এই জায়গা থেকে রেসিডেন্সি পরীক্ষায় প্রশ্ন আসে বেশ কয়েকবার, রেস্টিং কন্ডিশন এবং হাই ফ্লো কন্ডিশন। মানে স্যালাইভা এখান থেকে সিক্রেশন হলো, এদিক থেকে এটা সিক্রেশন হলো, আর সেটা এদিক দিয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে এই ডার্ক সেল দিয়ে যায়, ডার্কের মধ্যে গিয়ে আপনার মুখের মধ্যে আসবে। তখন এই জায়গায় কি হয় রেস্টিং কন্ডিশনে, রেস্টিং কন্ডিশনে কি হয়, রেস্টিং কন্ডিশন হচ্ছে আপনার ওয়াটার এবং বাইকার্বনেট সিক্রেশন বেশি হয়, ঠিক আছে, ওয়াটার এবং বাইকার্বনেট সিক্রেশন বেশি হয় এবং বাইকার্বনেটের সাথে পটাশিয়াম সিক্রেশন হয়। তাহলে রেস্টিং কন্ডিশনে আপনার কি থাকবে, রেস্টিং কন্ডিশন তাহলে রিসিন, পটাশিয়াম, বাইকার্বনেট। তাহলে রেস্টিং কন্ডিশনে আমাদের সিক্রেশনে রিসিন, পটাশিয়াম এন্ড বাইকার্বনেট। বাইকার্বনেট যখন বেশি সিক্রেশনে তখন সেটা হবে কি অ্যালকালাইন। এখন রেস্টিং কন্ডিশনে সিক্রেশন বেশি হয় এবং এটা যদি ফ্লুইডে আস্তে আস্তে যায় তখন তার রিঅ্যাবজর্পশন বেশি হয়, রিঅ্যাবজর্পশন বেশি হয়, রিঅ্যাবজর্পশন হয় কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে রেস্টিং কন্ডিশনে লো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, লো সোডিয়াম এবং ক্লোরাইড। তাহলে রেস্টিং কন্ডিশন আমরা স্যালাইভা ক্যারেক্টারিস্টিক হবে অ্যালকালাইন, রিসিন, পটাশিয়াম এবং বাইকার্বনেট, লো সোডিয়াম এবং ক্লোরাইড, ঠিক আছে। আর টনিসিটি অলওয়েজ হাইপোটনিক, সেটা রেস্টিং হোক বা ডিউরিং হাই ফ্লো রেট হোক। এবং হাই ফ্লো রেটে এজিজল হাইপোটনিক, এই জায়গায় এসে চেঞ্জ আছে, ঠিক আছে। চেঞ্জটা কি, এখানে যে এটা তার উল্টা, এখানে লো বাইকার্বনেট থাকবে, ঠিক আছে, লো বাইকার্বনেট মানে কি, এটা অ্যাসিডিক, ঠিক আছে। এখন যেহেতু ফ্লোটা অনেক বেশি, সেজন্য এই জায়গায় ক্ষেত্রে পেশেন্টের এই লোকগুলো যখন হাই ফ্লো রেট থাকবে তখন তার কি থাকবে, সোডিয়াম এবং ক্লোরাইডটা বেশি থাকবে, ঠিক আছে, সোডিয়াম এবং ক্লোরাইডটা বেশি থাকবে, বাট লো ফ্লো রেটে তার সোডিয়াম এবং ক্লোরাইডটা কম থাকবে, ঠিক আছে। এখানে রিসিন সোডিয়াম এবং ক্লোরাইড হবে, আমরা এই জায়গায় একটু এই জায়গাটা কারেকশন করে নিই সেটার মধ্যে, রিসিন সোডিয়াম এবং ক্লোরাইড, ঠিক আছে, লো সোডিয়াম এবং ক্লোরাইড দেওয়া আছে, ঠিক আছে। এখানে মূলত আপনার হাইপোটনিক এবং অ্যাসিডিক অ্যালকালাইন এই জায়গা, আর সোডিয়াম ক্লোরাইডটা কেমন, এটা থেকে পরীক্ষায় রেসিডেন্সিতে অনেকবার প্রশ্ন আসছে দেখবেন এই জায়গা থেকে। এরপর আসেন আমাদের নেক্সট যেটা স্যালাইভা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, দেখেন স্যালাইভা কিছু এনজাইমের নাম স্যালাইভা আলফা অ্যামাইলেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এনজাইমটার নাম স্যালাইভা আলফা অ্যামাইলেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ। আমাদের কভার হচ্ছে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এখানে দেখেন আলফা অ্যামাইলেজ মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমের এনজাইম আছে, এটা ডাইজেশনের, এবং লিঙ্গুয়াল লাইপেজ মানে তার ফ্যাট ডাইজেশনেরও কিছু এনজাইম আছে, বাট এখানে প্রোটিন ডাইজেশনের কোনো রোল নাই। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় এখানে প্রোটিন ডাইজেশনের কোনো রোল আছে কিনা, বললে এখানে প্রোটিন ডাইজেশনের কোনো রোল নাই, প্রোটিন ডাইজেশনের কোনো এনজাইম এখানে নাই, এখানে আছে শুধুমাত্র স্যালাইভা আলফা অ্যামাইলেজ, দ্যাট মিন্স এখানে কার্বোহাইড্রেট ডাইজেশনের এনজাইম এবং লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে ফ্যাট ডাইজেশনের এনজাইম, ঠিক আছে। জাস্ট একবার পড়বে এখান থেকে, এবং ফাংশনটা আপনি না বললেও পারবেন মোটামুটি, জাস্ট একবার পড়লে হবে। দেখেন লো ফ্লো রেট, এখানে এস ওটা রেসিডেন্সিতে প্রশ্ন আসছে, লো ফ্লো রেট কিরকম, এরকম প্রশ্ন মাঝে মধ্যে রেসিডেন্সি যখন লাস্ট সলভ করবেন আপনারা তখন দেখবেন এরকম প্রশ্ন আসছে। এবার আসেন গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক জুস, এবং এটা খুব ভালো করে করতে হবে। হরমোনের পরে কোন জায়গা থেকে প্রশ্ন আসলে সেটা হবে গ্যাস্ট্রিক জুস থেকে, সেটা হবে কি গ্যাস্ট্রিক জুস থেকে। এখানে দেখেন পিএইচটা হচ্ছে সবচেয়ে কম, আমরা পড়ে আসছি 1 to 3.5, ঠিক আছে। সকল জুস হচ্ছে আইসোটোনিক, শুধুমাত্র স্যালাইভা হচ্ছে শুধুমাত্র হাইপোটনিক, এটা মনে রাখবেন। একটু আমরা যে স্যালাইভা পড়ে আসলাম সেটা আমরা দেখলাম যে হাইপোটনিক, এবং সেটা হচ্ছে একমাত্র ডাইজেস্টিভ জুস যেটা হাইপোটনিক, বাকি সবগুলোই মোটামুটি আইসোটোনিক। এবার আসেন আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে এই জিনিসগুলো থাকে, সিক্রেশন প্রোডাক্টের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইনটেক্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল, পেপসিনোজেন, গ্যাস্ট্রিন, মিউকাস, পেপসিনোজেন, এগুলো সবগুলো থাকে, এবং কোন জায়গা থেকে এই জিনিসগুলো আছে সেটা কোন সেল থেকে আসে সেটা জানতে হবে। এর মধ্যে ফ্যাটাল সেল, সিপ সেল এবং জি সেল আমরা অলরেডি পড়ে আসছি, এগুলো হচ্ছে সব স্টমাকের সেল। যে জি সেল থেকে আমরা পড়ে আসছি গ্যাস্ট্রিন, এখন আসলে আমাদের ফ্যাটাল সেল এবং সিপ সেল। ফ্যাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইনটেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আর সিপ সেল থেকে পেপসিনোজেন, সিপ সেল থেকে কি পেপসিনোজেন, ঠিক আছে। এছাড়া মিউকাস সেল থেকে মিউকাস, ঠিক আছে, মিউকাস সেল থেকে আমাদের মিউকাস আসে। তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে জি সেল থেকে আমরা পড়ে আসছি অলরেডি, এখন আসলে আমাদের ফ্যাটাল সেল এবং সিপ সেল। সিপ সেল যে পেপসিনোজেন, সেটা কাজ হচ্ছে প্রোটিন ডাইজেশন করা, কাজ কি প্রোটিন ডাইজেশন, এবং পেপসিনোজেনটা অ্যাক্টিভ ফর্মে রিলিজ হয়, এবং সেটা অ্যাক্টিভ হওয়ার জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হয়। পেপসিনোজেন অ্যাক্টিভ হওয়ার জন্য কোন হরমোনটা কোন জিনিসটা দরকার, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং পেপসিনোজেনটা প্রোটিন ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। তাহলে আমাদের পেপসিনোজেন সম্পর্কে একটু জানলে হবে, আমাদের ফ্যাটাল সেল সম্পর্কে অনেক বেশি জানতে হবে, কারণ ফ্যাটাল সেল থেকে আসে মেইনলি আমাদের যে গ্যাস্ট্রিক জুসের যে মেইন যে জিনিসটা সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আসে হচ্ছে ফ্যাটাল সেল থেকে, এবং ফ্যাটাল সেল থাকে দেখেন বডিতে মেইনলি, ফ্যাটাল সেল এবং সিপ সেলগুলো সাধারণত কোন জায়গা থাকে বডিতে, আর জি সেল আমরা পড়ে আসছি এন্ট্রাম থেকে মেইনলি। এখানে ছবি আছে একটা গ্ল্যান্ডের, স্টমাকের যে গ্ল্যান্ডগুলো আছে সেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এখানে কোন জায়গায় কি ধরনের সেল থাকে এটা জাস্ট দেখলে হবে। এখানে লেখা দেখেন বডির মধ্যে ফ্যাটাল সেল এবং সিপ সেল, বাট জি সেল এবং মিউকাস সেলগুলো এন্ট্রামে। এখানে দেখেন ফাংশন অফ গ্যাস্ট্রিক জুসগুলো ফাংশনগুলো একবার করবেন। এর মধ্যে দেখেন 3 নম্বর 4 নম্বর যে হরমোনটা, 4 নম্বর যে ফাংশন হেমোপয়েটিক ফাংশন, গ্যাস্ট্রিক জুস গুলো আপনার হেমোপয়েটিক ফাংশন করে। এখানে দেখেন ইনটেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল যে জিনিসটা আছে, আমরা ইনটেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে, এবং ভিটামিন B12 অ্যাবজর্পশনের মেইন ভিটামিন B12 কি করে, আমাদের একটা হেমোপয়েটিক ফাংশন করে ভিটামিন B12, ঠিক আছে। ভিটামিন B12 কি করে, হেমোপয়েটিক ফাংশন করে।
বিটল কিভাবে হেমোপেটিক ফাংশন করে এবং বিটল ডেফিসিয়েন্সি কি হয় আমরা জানি মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। কিন্তু বিটল হেমোপেটিক গুলোতে সেজন্য বলছে হেমোপেটিক ফাংশন আছে গ্যাস্ট্রিক জুসের। ঠিক আছে, এছাড়া দেখেন আরেকটা ফাংশন আছে দেখেন আমাদের যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন। ঠিক আছে, মিউসিন ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোটেক্টিং দ্য গ্যাস্ট্রিক মিউকাস। আমাদের স্টোমাকের এত পিএইচ কমে, এত হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর তার ডাইজেশন হয়ে যাচ্ছে না কেন? কারণ তার হচ্ছে মিউসিন নামক সাবস্টেন্স আছে এবং কেন ডাইজেশন হচ্ছে না সেজন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো আমরা একটু পরে পড়বো। তাহলে এখানে ফ্যাক্টরের মধ্যে একটা কাজ আমরা করে পেলাম যে ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের কাজ কি। ঠিক আছে, ইন্টেনসিভ ফ্যাক্টর বলতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হচ্ছে আমাদের মেইন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে সিক্রেশন হয় সেটা আমাদের জানতে হবে। এখানে দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনে কয়টা রুল আছে, একটা হচ্ছে নিউরাল আর একটা হচ্ছে হরমোনাল। এটা হচ্ছে কি নিউরাল আর এটা হচ্ছে হরমোনাল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুটো জায়গা নিউরাল মেকানিজম হচ্ছে হাইড্রোক্লোরিক সিক্রেশন হয় আর হরমোনাল ইনফ্লুয়েন্সও সিক্রেশন হয়। এর কয়টা ফেজ আছে, কেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ এবং ইন্টেস্টাইনাল ফেজ। কয়টা ফেজ? হাইড্রোক্লোরিক সিক্রেশন তিনটা ফেজ। এটা হচ্ছে কেফালিক, এটা হচ্ছে গ্যাস্ট্রিক, আর এটা হচ্ছে কেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, আর এটা হচ্ছে ইন্টেস্টাইনাল ফেজ। ঠিক আছে, ইন্টেস্টাইনাল ফেজ তিনটা ফেজ, একটা হচ্ছে কেফালিক, আছে গ্যাস্ট্রিক আর হচ্ছে ইন্টেস্টাইনাল। কেফালিক ফেজ যেটা, কেফালিক ফেজ ফেজটা সেটা হচ্ছে কি খাবার গ্যাস্ট্রিক মানে স্টোমাকে আসার আগ পর্যন্ত, স্টোমাকে আসার আগ পর্যন্ত ইসোফেগাস হতে পারে, মুখ হতে পারে, খাবার বাইরে পেটের মধ্যে হতে পারে, রান্নাঘর হতে পারে। এই অবস্থায় যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয় সেটাই কেফালিক ফেজ এবং সেটা অনলি 20%। ঠিক আছে, অনলি 20% গ্যাস্ট্রিক সিক্রেশন করে। তাহলে গ্যাস্ট্রিক সিক্রেশনের যে প্রথম ফেজ কেফালিক ফেজ, এটা হচ্ছে মনে রাখবেন, আমাদের পরীক্ষা কনফিউশন করবে যে খাবার ইসোফেগাস আছে এই অবস্থায় সিক্রেশন হলে এটা গ্যাস্ট্রিক ফেজ না কেফালিক ফেজ। এটা হচ্ছে অবশ্যই কি কেফালিক ফেজ। এটা খাবার ফেরিংসে আছে, খাবার মুখে আছে, সেটা হচ্ছে কেফালিক ফেজ। তো বন্ধ করে বুঝলেন গ্যাস্ট্রিক ফেজ এবং কেফালিক ফেজ হচ্ছে নিউরাল এসিড ক্লিনের মাধ্যমে রিলিজ হয়। আর গ্যাস্ট্রিক ফেজ যেটা এখানে বহুত নিউরাল এবং হরমোনাল দুইটাই আছে। এখানে নিউরাল এবং হরমোনাল দুইটা আছে। হরমোনাল কি? হরমোনাল আমরা একটু পরে বলবো যে গ্যাস্ট্রিন যে হরমোনটা সেটা হচ্ছে হরমোনাল ফেজের জন্য দায়ী। আর নিউরাল সেটা আবার এসিড ক্লিন। তার মানে গ্যাস্ট্রিক ফেজে আপনাদের দুইটা আছে, একটা হচ্ছে নিউরাল আর একটা হচ্ছে হরমোনাল। আর ইন্টেস্টাইনাল ফেজ যেটা সেটা অনলি হরমোনাল, সেটা অনলি কি হরমোনাল, এটা শুধুমাত্র হরমোনাল আর এটা হচ্ছে নিউরাল। তাহলে পরীক্ষা আপনাকে দিতে পারে কোনটা হরমোনাল কোনটা নিউরাল মেকানিজমে রিলিজ হয়। ঠিক আছে, তাহলে ইন্টেস্টাইনাল ফেজ যেটা সেটা হচ্ছে হরমোনাল, গ্যাস্ট্রিক ফেজ যেটা সেটা হচ্ছে বোথ নিউরাল এন্ড হরমোনাল। বাট আমাদের যে ফেজটা আছে সেটা হচ্ছে কেফালিক ফেজ, সেটা হচ্ছে নিউরাল, সেটা হচ্ছে খাবার স্টোমাকে আসার আগ পর্যন্ত। এবার আসেন প্যারাটাল সেল থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যে রিলিজ হয় সেটার মেকানিজমটা আমাকে জানতে হবে। সাপোজ মনে করেন এটা একটা প্যারাটাল সেল। ঠিক আছে, এটা প্যারাটাল সেল। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের জন্য তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন মানে বেগাল ডিসচার্জ, আর হচ্ছে আমরা পড়ে আসছি গ্যাস্ট্রিন, আর হচ্ছে হিস্টামিন, আর হচ্ছে কি হিস্টামিন। অ্যাসিটাইলকোলিন আসছে হচ্ছে বেগাল নার্ভ থেকে, গ্যাস্ট্রিন আসছে জি সেল থেকে, বাট হিস্টামিনটা কোন জায়গা থেকে আসছে সেটা আমাদের জানতে হবে। তো আপনার ইয়াতে স্টোমাকে একটা সেল থাকে সেটা হচ্ছে এন্টারোকোমাফিন লাইক সেল। এই এন্টারোকোমাফিন লাইক সেল থেকে আসে হচ্ছে হিস্টামিনটা, সেটা আসে কি হিস্টামিন এবং সেই হিস্টামিনটা পেটাল সেলের উপর কাজ করে। এখন যেহেতু তিনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, পরীক্ষা আপনাকে দিতে পারে কি স্টিমুলেটরি ফ্যাক্টর অফ হাইড্রোক্লোরিক সিক্রেশন, সেটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, গ্যাস্ট্রিন, হিস্টামিন। এই তিনটা হচ্ছে কি মেইন স্টিমুলেটরি ফ্যাক্টর ফর হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন এবং তিনটারই রিসেপ্টর আপনার এই পেটাল সেলের গায়ে আছে। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আমরা জানি কোনটা, এটা হচ্ছে M3 রিসেপ্টর হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর হচ্ছে H2 রিসেপ্টর। হ্যাঁ, আর গ্যাস্ট্রিনের যে রিসেপ্টর সেটা নাম একটু কঠিন, সেটা হচ্ছে CCK2R এবং পরীক্ষা এটা আসে। ঠিক আছে, SB তে দিয়ে দেয় যে গ্যাস্ট্রিনের রিসেপ্টর এর নাম কি, সেটা হচ্ছে CCK2R রিসেপ্টর। ঠিক আছে, এই তিনটা রিসেপ্টর তাহলে পেটাল সেলের গায়ে কি রিসেপ্টর আছে, এটা M3 রিসেপ্টর, H2 রিসেপ্টর, CCK2R রিসেপ্টর। এন্টারকোমাফিন লাইক সেল থেকে হিস্টামিনটা আসে, কিন্তু হিস্টামিনের গায়ে তাহলে কি থাকে, হিস্টামিনের যে রিসেপ্টর সেটা থাকবে না, বাট CCK2R রিসেপ্টর এবং M3 রিসেপ্টর এই দুইটা রিসেপ্টর আপনার এন্টারকোমাফিন লাইক সেল আছে। অ্যাসিটাইলকোলিন এবং গ্যাস্ট্রিন এন্টারকোমাফিন লাইক সেল, এন্টারকোমাফিন লাইক সেল উপর কাজ করে, হিস্টামিন রিলিজ করে এবং অ্যাসিটাইলকোলিন, গ্যাস্ট্রিন, হিস্টামিন তিনটাই পেটাল সেলের উপর কাজ করে। এবং আলটিমেটলি কি রিলিজ হয় আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সরাসরি রিলিজ করতে পারে না, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে রিলিজ হয় না, সে প্রথমে পটাশিয়াম হাইড্রোজেন যে পাম্পটা আছে, হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, এই পাম্পের মাধ্যমে রিলিজ করে, এই পাম্পের মাধ্যমে হাইড্রোজেন আয়ন রিলিজ করে, ক্লোরাইড আয়নটা ডিফিউশনের মাধ্যমে সরাসরি রিলিজ করে এবং দুইটা লুমেনে এসে আলটিমেটলি কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই যে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, এই পাম্পটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এই পাম্পটার নাম কি প্রোটন পাম্প। পরীক্ষায় আপনার এফসিপিএস পরীক্ষায় আপনাকে দিয়ে দেয় যে পেশেন্ট তার ডিসক্রিপশনের জন্য অমিপ্রাজল কাজ দীর্ঘদিন ধরে, অমিপ্রাজল কোন রিসেপ্টরের উপর কাজ করে, আপনাকে প্রথম পাম্প দিবেন, আপনাকে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, হাইড্রোজেন ক্লোরাইড পাম্প এভাবে দিয়ে আপনাকে কনফিউজ করবে। সেজন্য এই পাম্পটার নামটা মনে রাখবেন, এটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প। ঠিক আছে, এটা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প। ঠিক আছে, এই পাম্পটার নামটা মনে রাখবেন। এখন যখন এদিকে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, এট দ্য সেম টাইম পেটাল সেল থেকে একটা বাইকার্বনেট আপনার ব্লাডে যায়। কেন যায় সেটা আপনার মেকানিজমটা আছে, সেই মেকানিজমটা মনে রাখতে আপনাকে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন একটা ব্লাডে যায়। যখনই হাইড্রোক্লোরিক সিক্রেশন হবে তখনই বাইকার্বনেট আয়ন ব্লাডে যাবে এবং ব্লাডটা কি হবে তখন অ্যালকালাইন। যেহেতু বাইকার্বনেট আয়ন ব্লাডে যাচ্ছে, ব্লাডটা কি হবে অ্যালকালাইন এবং ইউরিনটা হবে, ইউরিন হবে কি অ্যালকালাইন। তাহলে অ্যালকালাইন ব্লাড এবং অ্যালকালাইন ইউরিন এই জিনিসটাকে বলা হয় পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইট। ঠিক আছে, পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইট। তাহলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সিক্রেশন হয় তখন একটা বাইকার্বনেট ব্লাডে যায় এবং ইউরিনটা অ্যালকালাইন হয়, ব্লাডটা অ্যালকালাইন হয়, এটা একসাথে বলা হয় অ্যালকালাইন টাইট এবং পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন টাইট। এই যখন যা বললাম এই জিনিসগুলো আপনার এই ফিগার 21.3 যে রিভিশন এই ফিগারটার মধ্যে সবকিছু আছে। দেখেন মোটামুটি এন্টারকোমাফিন লাইক সেল থেকে আসছে, কোনটা গায়ে কি রিসেপ্টর, কোনটা কিভাবে কাজ করছে, এই জিনিসটা পরীক্ষার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন সম্পর্কে এতটুকু জানলেই মোটামুটি এনাফ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আলাদা কিছু ফাংশন এখানে দেওয়া আছে, সাইন নাম্বার ফাংশন দেখেন, স্টিমুলেটস দ্য ফ্লো অফ বাইল এন্ড প্যানক্রিয়াটিক জুস। এই জায়গা মার্ক করেন ভালোভাবে পারবেন যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা ফাংশন হচ্ছে তার বাইলের ফ্লো এবং প্যানক্রিয়াটিক জুসের ফ্লোটাকে স্টিমুলেট করা। এখানে কিভাবে বাইকার্বনেট আয়ন ব্লাডে যাচ্ছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। দেখেন এখানে কিছু অনেকগুলো ভিতরে অনেকগুলো মেকানিজম হয়, এর মধ্যে একটা বাইকার্বনেট ব্লাডে যায় এবং একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। আপনার পরীক্ষার জন্য যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিয়েছি, আপনারা যে পাথওয়েটা একটু দেখলে পাবেন। ঠিক আছে, বাইকার্বনেট একবার বাইকার্বনেট হচ্ছে আবার ভাঙতেছে, তো হাইড্রোজেন এগিয়ে যাচ্ছে, বাইকার্বনেট এগিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে আপনার যেটা দরকার, আপনার যেটা বললাম বাইকার্বনেট ব্লাডে যায় এটা মনে রাখতে হবে, এটাই মনে রাখা জরুরি। আর পাম্পটার নাম প্রোটন পাম্প হিসেবে কোনটা গায়ে কি রিসেপ্টর রাখে এবং কোনটা কোন সেল থেকে কোনটা আসছে, সিস্টেমিক করতে আসছে, কোনটা রিসেপ্টরের নাম কি, এটা পরীক্ষা আসে, এসবি তে আসে, এমসিকিউ তে আসে। এবার আসেন আমাদের এই যে অ্যালকালাইন এবং পোস্টপ্রান্ডিয়াল সেটা
ফেলছি যে ব্লাডের পিএইচ বাড়ে এবং ইউরিনের পিএইচ বাড়ে, সেটাকে বলা হয় অ্যালকালাইন এবং পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালাইন। এবার আসেন মিউকোসাল বেরিয়ার। এই যে আমরা এত অ্যাসিড লোড এবং এত ধরনের খাবার খাই, কিন্তু তারপরে স্টোমাক যে একটা প্রোটিন বা একটা মাংস, একটা মাংস পেশি, স্টোমাকে ধরনের মাংস থাকে, বিভিন্ন রকম মাংস থাকে, কিন্তু স্টোমাকে ডাইজেশন হচ্ছে না, সেটা এই মিউকোসাল বেরিয়ারের জন্য। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে স্টোমাক যাতে ডাইজেশন হয়ে যেতে না পারে বা অ্যাসিড লোডের কারণে যাতে স্টোমাক জ্বলে যেতে না পারে, সেজন্য মিউকোসাল বেরিয়ার তৈরি করে দিয়েছে। এবং এই মিউকোসাল বেরিয়ারে কি কি থাকে? যেমন মিউকাস থাকে, টাইট জাংশন বিটুইন এপিথেলিয়াল সেল এবং প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে মেইনলি। ঠিক আছে? এইগুলোর কারণে আপনার স্টোমাক ডাইজেশন হয়ে যাচ্ছে না। এছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে দেখেন। এই জিনিসগুলোর কারণে ডাইজেশন, মিউকোসাল বেরিয়ার একটা, মিউকোসাল ব্লাড ফ্লো একটা, কিছু সেল রিনিউয়াল ক্যাপাসিটি থাকে। এছাড়া সারফেস মিউকাস সেল অলসো সিক্রেট সাম বাইকার্বনেট। কিছু মিউকাস সেল যেগুলো আছে সেগুলো কিছু বাইকার্বনেট সিক্রেশন করে, সেজন্য ডাইজেশন হচ্ছে না। এছাড়া লাস্ট যে ওয়ার্ডটা দেখেন, দি প্রেজেন্স অফ ট্রিপল পেপটাইড পলিপেপটাইড, এই জায়গাটা ডেভিশন আছে এবং শিখাতে আছে। ঠিক আছে? ট্রিপল পেপটাইড আছে, এই পেপটাইডের কারণে আপনার স্টোমাক ডাইজেশন হচ্ছে, কারণ তারা অ্যাসিড রেজিস্ট্যান্ট। ঠিক আছে? কারণ তারা কি অ্যাসিড রেজিস্ট্যান্ট, কারণ অ্যাসিড তাদেরকে ধ্বংস করতে পারে না। এই জিনিসটা মনে রাখবেন যে ট্রিপল পেপটাইড পলিপেপটাইডের নামটা। এখানে আমরা পড়ছি পেটাল সেল, পেটাল সেলের কি রিসেপ্টর আছে সেটা আমরা জানি। পেটাল সেলের কাজ কি আমরা পড়ে আসছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্টেনসিভ ফ্যাক্টর অফ সিক্রেশন করা। এবার দেখেন কোন কারণে যদি কোনো মানুষের পেটাল সেল ধ্বংস হয়ে যায়, কোন পেটাল সেলের এগেইনস্ট যদি কোনো অ্যান্টিবডি হয় বা কোন পেটাল সেল ধ্বংস হয়ে যায়, কোন পেটাল সেল এর কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্টেনসিভ ফ্যাক্টর, এই দুটো জিনিস রিলিজ করে। কোন পেটাল সেল ধ্বংস হয়ে গেল, তখন কি হবে? তার হাইড্রোক্লোরিক অ্যাসিড কমবে, ইন্টেনসিভ ফ্যাক্টর কমবে। ঠিক আছে? তাহলে তার কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে তার হবে অ্যাক্লোরাইড হবে। ঠিক আছে? এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কাজ হচ্ছে প্রোটিন ডাইজেশন করা, পেপসিজনকে অ্যাক্টিভেট করা। সেটা হবে না, প্রোটিন মেল ডাইজেশন হবে, প্রোটিন মেল ডাইজেশন হবে। এছাড়া আরেকটা কাজ হচ্ছে ইন্টেনসিভ ফ্যাক্টর। ইন্টেনসিভ ফ্যাক্টর না থাকলে কি হবে? পেশেন্টের মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। মেগালোব্লাস্টিক এনিমিয়া যেহেতু ভিটামিন অ্যাবজর্পশনের জন্য ইন্টেনসিভ ফ্যাক্টর ক্যাসেল লাগে, কোন পেশেন্ট যদি ইন্টেনসিভ ফ্যাক্টর ক্যাসেল না থাকে পেটাল সেল ধ্বংসের কারণে, তাহলে তার কি হবে? মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। এই জিনিসগুলো এখানে লেখা আছে দেখেন। ফেলিওর পেটাল সেল এর মধ্যে দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কম এবং ইন্টেনসিভ ফ্যাক্টর ক্যাসেল কম। ইন্টেনসিভ ফ্যাক্টর না থাকার কারণে তার ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হচ্ছে। এবং এই পেটাল সেলের কারণে, পেটাল সেলের এগেইনস্ট অ্যান্টি পেটাল সেল অ্যান্টিবডির কারণে, অ্যান্টি পেটাল সেল অ্যান্টিবডি এর কারণে যদি কোনো এই মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, সেটার নাম আছে, সেটা হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া। ঠিক আছে? পার্নিশিয়াস এনিমিয়া। আর অ্যাক্লোরাইডের জন্য যেহেতু অ্যাসিড কমে যাবে, তাহলে ইনফেকশনের চান্স বাড়বে, প্রোটিন ডাইজেশন হ্যাম্পার হবে। এছাড়াও আয়রন অ্যাবজর্পশনে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো আছে, আয়রন অ্যাবজর্পশনও হ্যাম্পার হবে, আয়রন অ্যাবজর্পশনও হ্যাম্পার হবে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, পেশেন্টের মেগালোব্লাস্টিক পার্নিশিয়াস এনিমিয়া হবে, সেটা পেশেন্টের ইনফেকশনের চান্স বাড়বে এবং তার অ্যাক্লোরাইড প্রোটিন মেল ডাইজেশন হবে। তাহলে এক পেটাল সেল যদি কোনো পেশেন্ট আপনার প্রশ্ন দিয়ে দেয়, কোনো পেশেন্টের পেটাল সেল নষ্ট বা পেটাল সেলের কাজ করতে চাচ্ছে না, তখন তার কি সমস্যা হবে, এরকম একটা এমসিকিউ পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাহলে গ্যাস্ট্রিক সিক্রেশন একটা কোশ্চেন দেখা যাচ্ছে, গ্যাস্ট্রিক সিক্রেশন কোন কোন ফ্যাক্টর স্টিমুলেট করে, সেটা আমরা পারি অলরেডি। গ্যাস্ট্রিক হিস্টামিন এগুলো আমরা পড়ে আসছি, প্রোটিন এগুলো আমরা পারি। ফ্যাক্টর স্টিমুলেটিং গ্যাস্ট্রিক সিক্রেশন এটা আমরা পারি, একই জিনিস। এবার আমাদের একটা জুস, প্যানক্রিয়াটিক জুস। তাহলে আমাদের হাজিয়ে হরমোন এবং গ্যাস্ট্রিক জুস পড়ে পেলাম, আমাদের পড়া অনেক জায়গায় যাব। এখন আমাদের হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস সম্পর্কে আমরা অনেক কিছু পড়ে আসছি, যখন আমরা কোলেস্টেরল এবং সিক্রেটিং পড়েছিলাম, তখন প্যানক্রিয়াটিক জুস সম্পর্কে অনেক কিছু পড়ে ফেলছি। প্যানক্রিয়াটিক জুস, ঠিক প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসটা হচ্ছে দেখেন এখানে কয়েকটা জিনিস লেখা আছে, হাই ভলিউম, হায়ার বাইকার্বনেট কনসেন্ট্রেশন দেন প্লাজমা। তো প্যানক্রিয়াটিক জুস আমরা সকলে জানি এটা অ্যালকালাইন, এটা অ্যালকালাইন, এটা বলছিলাম সবগুলো ফ্লুইড অ্যাসিডিক, ওর পিএইচ 8 এর বেশি। ঠিক আছে? তাহলে এটা কি অ্যালকালাইন। লো ফ্লো হাই ফ্লো দরকার নেই, এখান থেকে যেটা দরকার আমরা যেটা পড়ে আসছিলাম। প্যানক্রিয়াটিক জুস দুই ধরনের আছে, প্যানক্রিয়াটিক জুস দুই ধরনের আছে। একটা হচ্ছে একবলিক টাইপ, এটা হচ্ছে কি একবলিক টাইপ প্যানক্রিয়াটিক সিক্রেশন, আর হচ্ছে হাইড্রোলাইটিক টাইপ। এটা হচ্ছে একবলিক মানে সেটা হচ্ছে এনজাইম রিজ, এখানে কি থাকবে? এনজাইম, এখানে কি থাকবে? এনজাইম রিজ প্যানক্রিয়াটিক সিক্রেশন। আর হাইড্রোলাইটিক টাইপ হচ্ছে বাইকার্বনেট এন্ড ওয়াটার, বাইকার্বনেট রিজ প্যানক্রিয়াটিক সিক্রেশন। আমরা পড়ে আসলাম ডার্ক সেলে কাজ করে হচ্ছে আমাদের কোলেসিস্টোকাইনিন, আর এখানে কাজ করে হচ্ছে সিক্রেটিন। তাহলে একবলিক টাইপের জন্য কোন হরমোনটা? সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। দেখেন এই ডিএটি ফিজিওলজি সব কিন্তু হরমোন রিলেটেড আলটিমেটলি, আর এটা হচ্ছে সিক্রেটিন মেইনলি। ঠিক আছে? মেইনলি এস বিটা সেগুলো এমসিকিউ এর জিনিস আছে, সেগুলো আমরা একটু পরে দেখব, ছবি আছে। এখানে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, আর হচ্ছে সিক্রেটিন। এই ডার্ক সেল এবং এসএনএস সেল এই জিনিস এখানে এই কথাগুলো লেখা আছে আলটিমেটলি। ঠিক আছে? দেখেন একটা ডার্ক সেল থাকে, একটা এসএনএস সেল থাকে এবং কিছু এন্ডোক্রাইন সেল থাকে। এন্ডোক্রাইন গুলো আমাদের দরকার নেই এখন, যেটা আমরা ডিএটি ফিজিওলজি করতেছি। আমাদের এন্ডোক্রাইন গুলো আমাদের এন্ডোক্রাইন সেক্টরে প্রবলেম, ডায়াবেটিস, ইনসুলিন এই ওখানে গিয়ে এখানে আমাদের এনজাইম এবং বাইকার্বনেট গুলো বেশি জরুরি। এই দুটো জিনিস, এটা হাইড্রোলাইটিক টাইপ, এটা একবলিক টাইপ। একবলিক টাইপ সেটা কি এনজাইম, এটা সাধারণত এনজাইম যেগুলো সেটা সাধারণত একটু থিক হয় এবং এটা সাধারণত ওয়াটারি হয়। এবং বলছিলাম এটা সাধারণত কোলেসিস্টোকাইনিন, মেইনলি কোলেসিস্টোকাইনিন, এটা মেইনলি সিক্রেটিনের জন্য হয়। ঠিক আছে? পার্থক্যটা আর এটাও সেম, গ্যাস্ট্রিক পেস, গ্যাস্ট্রিক পেস এবং ইন্টেস্টাইনাল পেস এটাও সেম। যে ক্যাফালিক মানে আপনার খাবার স্টমাকের আগে, আর গ্যাস্ট্রিক মানে খাবার স্টমাকে যেতেই হবে বেশি। ঠিক আছে? খাবার স্টমাকে যেতেই হবে। এখানেও দেখেন why pancreas is not auto digested itself, এখানে কয়েকটা জিনিস লেখা আছে। প্যানক্রিয়াসের যে হরমোনগুলো সেগুলো আমরা জানি সেটা ইনএক্টিভ ফর্মে রিলিজ হয়, যেমন প্রো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বোসিপেপটাইডেস, কোলেস্টেস, মানে সবগুলো প্রো এনজাইম হিসেবে রিলিজ হয়, সেজন্য প্যানক্রিয়াস ডাইজেস্টেড হয় না। এছাড়াও কিছু জিনিস আছে এই যেগুলো লেখা আছে ট্রিপসিনে, যেমন বিটা মাইক্রোগ্লোবুলিন, আলফা 1 ট্রিপসিন, ট্রিপসিন ইনহিবিটরি প্রোটিন এবং C1 স্টাজ ইনহিবিটর, এটা এমসিকিউ তে দেয় যে প্যানক্রিয়াস কেন ডাইজেস্ট হচ্ছে না। আমরা একটু পড়ে আসলাম স্টমাক কেন ডাইজেস্ট হচ্ছে না, এখানে হচ্ছে প্যানক্রিয়াস কেন ডাইজেস্ট হচ্ছে না, এই যেগুলো লেখা আছে এই জায়গায় সেটা আপনাদের সেটা সবগুলো দেওয়া আছে, সেটা জায়গাগুলো মার্ক করেন। ঠিক আছে? ওদের প্যানক্রিয়াটিক জুস সম্পর্কে আমরা হাইড্রোলাইটিক এবং একবলিক টাইপ করলে মোটামুটি জানা যে এখানে এনজাইম রিসিকেশন করতে থাকে আর ওয়াটারি এবং বাইকার্বনেট রিসিকেশন করতে, এবং কোন বাইকার্বনেট রিসিকেশন সেটা কাজ হচ্ছে নিউট্রালাইজিং, আর এনজাইমটা হচ্ছে সাধারণত ডাইজেশন হেল্প করে। এটা তুমি তাহলে হবে সাকাসেন্ট্রিক সম্পর্কে জানতে হবে আমাদের। সাকাসেন্ট্রিক এনজাইমগুলো একবার পড়তে পারেন, অত বেশি ইম্পর্টেন্ট না। বাইল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ডাইজেস্টিভ জুস আছে কি বাইল। আমাদের বাইল যে ডাইজেস্টিভ জুসটা, সেখানে কোনো আসলে ডাইজেস্টিভ এনজাইম নাই, কিন্তু তারপর এটা ডাইজেশন অনেক বেশি রোল প্লে করে। এটা হচ্ছে কি বাইল। বাইল বললাম কি কোনো ডাইজেস্টিভ এনজাইম নাই। অন্যান্য যে ডাইজেস্টিভ জুসগুলো, গ্যাস্ট্রিক জুস বলেন বা আমাদের সেলাইভা বলেন বা প্যানক্রিয়াটিক জুস বলেন, সবগুলোতেই কোনো না কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে, কিন্তু বাইলে আমার একটা ডাইজেস্টিভ জুস, এখানে কোনো ডাইজেস্টিভ এনজাইম নাই, কিন্তু তারপর বাইল একটা হচ্ছে ডাইজেস্টিভ জুস। কারণ ডাইজেশনে তার অনেকগুলো রুল আছে, সেটা হচ্ছে কি ওদের বাইল সিক্রেশন হয় করতে গিয়ে, বাইল আমরা সবাই জানি হেপাটোসাইট থেকে সিক্রেশন হয়, মেইনলি কোথায় সিক্রেশন হয়? হেপাটোসাইট থেকে। তারপরে তারা আমাদের কমন হেপাটিক ডাক, গলব্লাডার হয়ে বাইল ডাক, তারপরে স্যার সেকেন্ড পার্ট অফ ডিগনাম আসে। এখানে দুটো জিনিস হচ্ছে লিভার বাইল, এটা হচ্ছে গলব্লাডার বাইল। এখানে থেকে সিক্রেশন হয় বাইলটা আসে এবং এখানে স্টোর থাকে, গলব্লাডার থেকে স্টোর থাকে, গলব্লাডার স্টোর থেকে স্টোর থাকার কাজ হচ্ছে বাইলটাকে কনসেন্ট্রেট করা। বাইলটাকে কনসেন্ট্রেট করা মানে আমরা জানি কোনো জিনিস যখন কনসেন্ট্রেট করতে হয় সেখান থেকে ওয়াটার
আর লিভার বাইলটা হচ্ছে একটু অ্যাসিডিক আর গলব্লাডার বাইল হচ্ছে